হ্যালো আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আগের দিনকে নদীর দিয়ে একা এই গল্পটা বাড়িতে খুব ভালো করে বানান করে রিডিং পড়েছো। তো আজকে আমি তোমাদের এর যে হাতে কলমে যে পার্টটা রয়েছে অর্থাৎ অনুশীলনীর প্রশ্নোত্তর সেইটা আমি পড়াবো। এর জন্য তোমরা বের করো পৃষ্ঠা নাম্বার 46। ঠিক আছে, 46 পৃষ্ঠায় এর যে হাতে কলমে আছে সেই পার্টটা বের করো। দেখো, সবার প্রথমে 1 নম্বরে রয়েছে নির্দেশ অনুসারে উত্তর দাও। প্রকৃতি বলতে কি বোঝো? প্রকৃতি হচ্ছে আমাদের চারপাশে যে নদী, নালা, ঘরবাড়ি, পাহাড়, পর্বত, মানুষজন সব কিছু রয়েছে, সেই সব নিয়ে হলো আমাদের প্রকৃতি। তাহলে আবার বলছি, প্রকৃতি কি? প্রকৃতি আমাদের চারপাশে যে ঘর বাড়ি, মানুষজন, নদী, নালা, খাল, বিল, পুকুর, পাহাড়, পর্বত যা কিছু রয়েছে এই সব মিলেই কিন্তু হলো আমাদের প্রকৃতি। এরপর দেখো, প্রকৃতি যে উপাদান বা যে জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেয়া হল। কয়েকটি নিজে লেখো। একজন প্রকৃতি পড়ুয়া হিসেবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কি কি জেনেছো আর শিখেছো তা লেখো। এখানে দেখো দেয়া আছে গাছপালা, বাতাস, পাহাড়, পর্বত, নদী, খোলা মাঠ। এইগুলো সম্পর্কে তুমি কি কি জানো লিখতে হবে। গাছপালা সম্পর্কে কি জানো? যে গাছপালা আমরা চারদিকে অনেক গাছপালা দেখতে পাই, গাছের থেকে আমরা ফল ফুল ইত্যাদি পাই। যে ফল আমরা খাদ্য হিসেবে নিই, ফুল দিয়ে আমরা কি করি? পুজো করি। এছাড়াও গাছের কিছু কিছু গাছের ডালপালা এইগুলো আমাদের কি জ্বালানি হিসেবে ব্যবহার করি বা আসবাবপত্র তৈরিতে কাজে লাগে। সব থেকে বড় কথা হলো গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেন তার যোগান দেয়, এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাস হিসেবে ত্যাগ করছি সেইটা কি করে? গাছ গ্রহণ করে পরিবেশকে দূষণমুক্ত করে। ঠিক আছে, এরপর দেখো বাতাস সম্পর্কে কি কি লিখতে পারো? বাতাস লিখতে পারো যে বাতাস আমরা কি চোখে দেখি? চোখে দেখি না, আমরা অনুভব করি, এবং এই বাতাসে আমাদের প্রয়োজনীয় অক্সিজেন মিশে থাকে, তাই তো? এই বাতাসের মাধ্যমে কিন্তু আমরা সেই অক্সিজেনটা আমাদের মধ্যে গ্রহণ করতে পারছি। এরপর দেখো পাহাড় পর্বত কেমন? পাহাড় পর্বত হচ্ছে সমভূমির থেকে বা সমতল ভূমির থেকে অনেকটা উচ্চতা বিশিষ্ট, তিন কোনা যে আকৃতি, অনেকটা আকৃতির যে ভূমি আমরা দেখতে পাই সেটাকেই বলি পাহাড়, তাই তো? সমতল ভূমির থেকে অনেক এর বেশি উচ্চতা। তা এই পাহাড় থেকে বিভিন্ন নদীর সৃষ্টি হয়েছে, লিখতে পারো নদীর সৃষ্টি হয়ে সমতল ভূমিতে এসে পড়েছে। পাহাড়ের থেকে উঁচু হলো পর্বত। অনেকগুলো পাহাড় যখন বা পর্বত যখন পরপর থাকে সেগুলোকে কি বলা হয়? পর্বত শ্রেণী। এরপর দেখো নদী, এই নদীর নিয়েই তো আমরা পড়ছি। নদী কি? একটা নদী সাধারণত বেশিরভাগ নদী পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়ে আমাদের এই সমতল ভূমি দিয়ে এসে লাস্টে কি হয়েছে? সাগরে মিশেছে। আবার নদী থেকে অনেক সময় কি উপনদী, শাখা নদী এগুলো বেরোয়। নদী থেকে যে নদীগুলো বেরোয় তাকে বলা হয় শাখা নদী, আর নদীর সঙ্গে এসে যে নদীগুলো মেশে সেগুলোকে কি বলা হয়? উপনদী। এছাড়াও নদী থেকে আমরা কি পাই? মাছ পাই। নদীর জল আমাদের চাষের কাজে লাগে, কলকারখানায় কাঁচা মাল হিসেবেও নদীর জল ব্যবহার হয়। এগুলো লিখতে পারো। এরপর খোলা মাঠ সম্পর্কে তো তোমরা আমার থেকে ভালো লিখতে পারবে। মাঠ কি হয়? খোলা মাঠে আমরা খেলা করি, যখন খুব গরম থাকে গরমের সময় গিয়ে বসি, মাঠে বিভিন্ন রকম খেলা হয়, তাই তো? তাহলে এইগুলো লিখতেই পারো। এরপর 2 নম্বর প্রশ্নটায় চলে আসো। আমাদের দেশে 6টি ঋতু আছে। আমি তোমাদের আগের দিন পড়াতে গিয়েও বলেছিলাম 6টি ঋতু। 6টি ঋতু কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর হলো বসন্ত। তাহলে গ্রীষ্ম এখানে দেখো দিয়েও দিয়েছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই প্রত্যেকটা ঋতু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ জলবায়ুগত বৈশিষ্ট্য। নিচের বাক্সতে সেগুলো দেওয়া হলো, সেগুলো বেছে বেছে তোমাদের করতে হবে, ঠিক ঋতুর পাশে বসাতে হবে। প্রথম দেখো, এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি।
তাহলে কোন কালে ঠান্ডা পড়তে আর অল্প দেরি? হেমন্ত, ঠিক আছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। তাহলে শীতের ঠিক আগে কি আসে? হেমন্ত। আর কি বলেছে? ঠান্ডা পড়তে আর অল্পই দেরি, তাহলে এটা কি ঋতু হবে? অবশ্যই হেমন্ত ঋতু হবে। চাতক ডাকছে ফটিক জল, এটা অবশ্যই গ্রীষ্মকালে, কারণ গ্রীষ্মকালে তো জলের প্রচণ্ড অভাব থাকে, তখন চাতক পাখি অর্থাৎ সে কি জল চাইছে? ফটিক জল। তাহলে এইটা অবশ্যই গ্রীষ্ম ঋতু। এরপর দেখো চারিদিকের আবহাওয়া খুব মনোরম, এটা অবশ্যই হেমন্তকাল। হেমন্তকালে কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর থাকে। কদিন থেকে গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে। এই গুটি বসন্ত বা পক্স কিন্তু মূলত বসন্ত ঋতুতেই দেখা যায়। এই পক্সটা বসন্ত ঋতুতে দেখা যায় বলে একে কিন্তু বসন্ত রোগ বা গুটি বসন্ত বলা হয়। তাহলে এটা অবশ্যই কোন কাল? বসন্তকাল। এরপর দেখো গাছের সব পাতা ঝরে যাচ্ছে, এটা অবশ্যই শীতকাল হবে, কারণ শীতকালে কিন্তু গাছের পাতা সব ঝরে যায়। বাইরে ফুরফুরে দক্ষিণা বাতাস বইছে, এটা হচ্ছে বসন্তকাল। বসন্তকালে কিন্তু শীতকালে উত্তরে হাওয়া দেয়, আর শীতকাল চলে গেলে আবার আস্তে আস্তে দক্ষিণের বাতাস শুরু হয়। তাই বাইরে ফুরফুরে দক্ষিণা বাতাস বইছে, এটা অবশ্যই বসন্তকাল হবে। এরপর দেখো ঝমঝম করে বৃষ্টি এলো। এই ঝমঝম করে বৃষ্টি বলতে কি বোঝায়? মুষলধারে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি কোন কালে হবে? অবশ্যই বর্ষাকালে হবে। এরপর দেখো সাদা সাদা কাশ ফুলে মাঠ ভরে গেছে। কাশ ফুল, দুর্গাপুজো, এইগুলো সব কোন কালে দেখা যায়? শরৎকালে। তাহলে তোমরা এখানে কি লিখে দেবে? শরৎকাল। এরপর দেখো পথে ঘাটে খুব কাদা জমেছে, এটা বর্ষাকাল, কারণ বর্ষাকালে বৃষ্টি হলে অবশ্যই কাদা হবে। তারপর দেখো আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে, এটা কোন কাল? এটাও কিন্তু শরৎকাল। শরৎকালের বৈশিষ্ট্যই হচ্ছে কাশফুল, দুর্গাপুজোর আগমনী বার্তা, আর হচ্ছে আকাশে সাদা পরিষ্কার ধপধপে আকাশ, আর সেখানে সাদা তুলোর মতো মেঘ। এরপর দেখো নদী নালার জল শুকিয়ে গেছে। কোন ঋতুতে হয় এইরকম? অবশ্যই গ্রীষ্ম ঋতুতেই তো নদী নালার জল সব শুকিয়ে যায়। আর দেখো আজ সোয়েটার গায়ে দিতেই হবে। কোন কালে আমরা সোয়েটার গায়ে দিই? গ্রীষ্মকালে দিই না? কোন কালে দিই? শীতকালে। তাহলে আজ সোয়েটার গায়ে দিতেই হবে, এটা কোন কাল? এটা হলো শীতকাল। এরপর 3 নাম্বার চলে আসো, বাক্য রচনা করো। এটা তোমরা নিজেরা প্রত্যেকে বাড়িতে চেষ্টা করবে নিজেদের মতো করে। সেটা হচ্ছে দেখো প্রথমটা হাজির। হাজির এর মানেটা কিন্তু আমরা লিখিয়ে দিয়েছিলাম। হাজির মানে উপস্থিত, আর চওড়া মানে হলো প্রশস্ত, অনেকটা সরু নয়, তার উল্টো হলো কি? চওড়া, প্রশস্ত। এরপর বাকিগুলো নৌকো, রং, প্রজাপতি, এগুলো দিয়ে কিন্তু তোমরা নিজেদের মতো করে বাক্য রচনা করবে সুন্দর করে। তারপর দেখো 4 নাম্বার, তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং কিছু পাখির নাম পেয়েছো, সেগুলো খুঁজে বার করে নিচের তালিকায় লেখো। এটাও কিন্তু খুব সোজা। এই যে আমি যেইগুলো বলবো, আর সব তো আর দেখা সম্ভব নয়, তোমরা কিন্তু সেইগুলোই আজকে করে আমাকে দেখাবে। এই 4 নাম্বারটা তোমরা এখনই করবে, করে আমাকে দেখাতে পারো। দেখো নদী, কি কি নদী পেয়েছি? ইছামতি, দামোদর, রূপনারায়ণ আর গঙ্গা। গঙ্গা নদীরও নাম কিন্তু উল্লেখ ছিল। আর পাখি কি? পাখি তো অনেক পাখি পেয়েছি, খঞ্জন, কাদাখোঁচা, বালিহাঁস, সরাল, চখা, বড় জাতের হাঁস, মেছো বক, এই সমস্ত পাখির নামগুলো কিন্তু আমরা পেয়েছি। এগুলো তাহলে বক্সে লিখে ফেলবে। এরপর দেখো 5 নাম্বার, এটা একটু তোমাদেরকে ভেবে লিখতে হবে। তুমি প্রকৃতির কোলে পুরো দিন কাটানোর, একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গাটি বেছে নেবে? নিচে তোমার পছন্দের জায়গার পাশে টিক চিহ্ন দাও। এখানে দেখো গভীর জঙ্গল আছে, নদীর ধার আছে, ফুল ফলের বাগান আছে, পাহাড়ের। তোমার যেটা পছন্দ, তোমার যদি নদী পছন্দ হয় লেখকের মধ্যে তুমি নদী লিখতে পারো, তোমার যদি পাহাড় পছন্দ হয় তুমি পাহাড় লিখতে পারো, তোমার যদি বাগান, ফুল ফল ভালো লাগে তুমি সেটা লিখতে পারো। এই শুধু লিখলে হবে না, এরপরেই দেখো লিখেছে সেখানে সারাদিন কিভাবে কাটাবে তার উপর 6টা বাক্য বা 6টি বাক্য লিখতে হবে। তোমরা কিন্তু এটা নিজে ভেবে ভেবে উত্তর দেবে। এরপর পরের পৃষ্ঠায় চলে এসো 6 নাম্বার। 6 নাম্বারে দেখো, নৌকোয় বসে দেখি মাঠে গরু চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে। দুটোর উচ্চারণে কিন্তু চড়ছেই হচ্ছে, কিন্তু বানান কিন্তু দেখো ব্র্যাকেটে আলাদা, অর্থাৎ বানান আলাদা হলে অর্থও আলাদা হয়ে যাচ্ছে। মাঠে গরু চড়ে বেড়ানো অর্থাৎ ঘুরে বেড়ানো, সেই চড়ছে হচ্ছে চ বয়শূন্যরা 6 আমারটা শুনে শুনে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বইতে লেখো,
পরে কিন্তু গুলিয়ে ফেলবে। আর ছেলেরা গাছে চড়ছে অর্থাৎ উঠছে, সেই চড়ছে হচ্ছে চ ডয় শূন্য র ছয়েকার চড়ছে। আবার বলছি, নৌকোয় বসে দেখি মাঠে গরু চড়ছে, সেই চড়ছে চ বয়শূন্য র ছয়েকার চড়ছে হবে। আর ছেলেরা গাছে চড়ছে, সেই চড়ছে চ ডয় শূন্য র ছয়েকার চড়ছে হবে। লিখে ফেলো, এক্ষুনি লিখে ফেলো। এরপরেরটা দেখো, প্রতিদিন ড্যাশ করে নদীর ধারে যাই আর জোয়ারের জল ড্যাশ দেখবো বলে। দুটোই আশা, কিন্তু বানানটা আলাদা। প্রতিদিন আশা করে যাই, যে দেখতে পাবো, আশা, সেই আশার বানান কি? আ তালে বস শয়াকার আশা, আ তালে বস শয়াকার আশা। নিয়ে নদীর ধারে যাই, জোয়ারের জল আশা, ওই আসা যাওয়ার আশার বানান কি? আ দন্তের শয়াকার আশা। তাহলে প্রথমেরটা হবে আ তালে বস শয়াকার আশা, পরেরটা হবে আ দন্তের শয়াকার আশা। তোমরা কিন্তু এগুলো বইতেই করো চটপট, ঠিক আছে? এরপর দেখো, আমিও দম্বার পাত্র নই, মনুও ড্যাশ, মনুও নয়। তাহলে আমার ক্ষেত্রে হবে নই, ন অবশ্যই নই, আর মনুও নয়, ন অন্তস্থ নয়। ঠিক আছে, লিখে ফেলো চট করে। এরপর দেখো, বহুদিন ধরে ড্যাশ ফিরে ড্যাশ জুড়িয়ে গেল, গা, বয় চন্দ্রবিন্দু আকার গা, গা মানে হলো গ্রাম। বয় চন্দ্রবিন্দু আকার গা মানে কি? গা মানে হলো গ্রাম। আর কি? গা জুড়িয়ে যায়, গা মানে দেহ বা শরীর। তাহলে ওই গা হলো গয়াকারে গা। তাহলে প্রথমটা হবে গয় চন্দ্রবিন্দু আকারে গা, পরেরটা হবে গয়াকারে গা। এরপর কোনো বাধা না মেনে বাধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি, বাধা, হ্যাঁ, কোনো কিছু বাধা দেওয়া, ওটা হবে বয়াকার ধয়াকার বাধা। আর বাধা মানে কোনো কিছু বেঁধে রাখা, বাধা পাখি অর্থাৎ বেঁধে রাখা পাখি, সেটা হবে বয়চন্দ্রবিন্দু আকারে বা ধয়াকার ধা, বাধা। তাহলে প্রথমেরটা বয়াকার ধয়াকার বাধা হবে, আর পরেরটা হবে বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা। এরপর দেখো, ড্যাশ সোনার চুরির আওয়াজ শোনা গেল। সোনা, সোনা যে ধাতু সোনা, সেটা হচ্ছে দন্তের শয়কার নয়াকার সোনা। আর শোনা গেল অর্থাৎ আওয়াজটা কানে আমরা শুনলাম, সেই শোনা হচ্ছে তালবস শয়কারের শো, নয়াকারে না, শোনা। এই বানানগুলো কিন্তু তোমরা না জানলে পারবে না, তোমরা এখনই চটপট বইতেই করে ফেলো, পেন্সিল দিয়ে পড়বে। 7 নাম্বার দেখো, একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ পাঠ্যাংশ থেকে রয়েছে এরকম শব্দই লিখতে হবে। একটা শব্দের অনেক অর্থ হতে পারে, কিন্তু বাইরে থেকে অর্থ লিখলে কিন্তু হবে না, পাঠ্যাংশতে রয়েছে এরকম অর্থই কিন্তু লিখতে হবে। দেখো, প্রথমটা হচ্ছে সেতু। সেতু এর পাঠ্যাংশে কি আছে আমি আগের দিন শব্দার্থে লিখিয়ে দিয়েছিলাম, যদি ভালো করে পড়ে থাকো তোমরাই বলতে পারবে। বলো কি? সেতু মানে হলো পুল। তাহলে আমরা পাঠ্যাংশতে এই পুল শব্দটা পেয়েছি তো, বোম্বে রোডের কাছে, পুলের কাছে মহিষ বাথান, তাহলে দিল্লি হাই রোডের কাছে, তাই তো? তাহলে সেইটা সেতু মানে হলো পুল, পয়সুল পুল। এরপর ছোট নৌকো, এটাও আমরা পেয়েছি ডিঙি। বদলে, এই বদলেটা কি হবে? পাল্টে, বদলে মানে হলো পাল্টে। তারপর কুল, এইটাও আমি আগের দিন লিখে দিয়েছি, নদীর কুল মানে কি? নদীর পার বা নদীর তীর। তাহলে কয় দীর্ঘ কুল মানে কি? তয় দীর্ঘি বয়শূন্য র তীর। ভিডিওটা ভালো করে দেখে কিন্তু এক্ষুনি লিখে ফেলো, কয় দীর্ঘ কুল মানে কি? তয় দীর্ঘি র তীর। এরপর হলো নির্মুখ। নির্মুখ মানে হলো খোলো, সেই শব্দটা নতুন, তোমরা নির্মুখ। মানে হলো খোলস, লিখে ফেলো। এরপর দেখো, নিচের বাক্যগুলি থেকে কাজ, ব্যক্তি, বস্তু, গুণ আলাদা করে লেখো। এটা একটু অন্যরকম, ভালো করে মন দিয়ে কিন্তু শোনো, নয়তো কিন্তু পারবে না। দেখো, যেখানে যেমন মাটি তেমন তার দশা। যেখানে যেমন কি? মাটি। যেখানে যেমন কি, আমি কি দিয়ে প্রশ্ন করছি, উত্তর আসছে মাটি। তাহলে মাটি কি? মাটি ব্যক্তি, কোনো মানুষ কি? না, মাটি হলো বস্তু। তাহলে মাটির তলায় দাগ দিয়ে কি লিখবে? মাটির তলায় দাগ দিয়ে লিখবে বস্তু। তেমন তার দশা। দশা অর্থাৎ গুণ। আমরা
গুণ অর্থে ব্যবহার হচ্ছে। দশা মানে কি অবস্থা, তাহলে সেখানে তেমন তার কি, এটা কোনো ব্যক্তিও নয় বস্তুও নয়, তাহলে এটা কি, এটা হচ্ছে গুণ। আমাকে কি বলেছে, বাক্যগুলি থেকে কাজ, ব্যক্তি আর গুণ এইগুলোকে আলাদা করে লিখতে বলেছে। তাহলে প্রথমটায় কি, ব্যক্তি নেই, প্রথমটায় বস্তু আছে, বস্তু হচ্ছে মাটি, আর গুণ কি, গুণ হচ্ছে দশা। তারপরেরটা দেখো, আমি ফুরসত পেলে, আমি কি, আমি ব্যক্তি, তাই আমির তলায় দাগ দিয়ে লিখবে ব্যক্তি। একটা না একটা নদীর তীরে যাই, কি করি, যাই, যাওয়াটা তাহলে কি, কাজ, তাহলে যাওয়ার তলায় দাগ দিয়ে লিখবে কাজ। এরপর দেখো, সেগুলো হয়তো শীত পড়তে না পড়তেই হাজির হবে, সেগুলো, তাহলে এই সেগুলো, এইটা কিন্তু উজ্জ্ব রাখা হয়েছে, এই সেগুলো হবে কি, ব্যক্তি, সেগুলোর তলায় দাগ দিয়ে লিখবে ব্যক্তি। শীত পড়তে না পড়তেই হাজির হবে, কি হবে, হাজির হবে বা উপস্থিত হবে, এটা তাদের কাজ, তাই এর তলায় দাগ দিয়ে লিখবে কাজ। এরপরে দেখো, তার চড়ায় চোখা দেখেছি, কোথায় দেখেছি, চড়ায় দেখেছি, কি, তাহলে কি হবে, এটা চড়াটা কি, চড়াটা বস্তু। কাদা খোঁচা দেখেছি, দেখাটাও আমার একটা কাজ, তাই তো, আর এখানে ব্যক্তিও আছে, আর এই যে দেখেছি অর্থাৎ এটা কি, আমি দেখেছি, এটাই তো বোঝাচ্ছে, তাহলে এই আমিটা কিন্তু এখানে ব্যক্তি, আর এই ব্যক্তিটা কিন্তু এখানে উজ্জ্ব রয়েছে। এরপর দেখো, দামোদরে এখন জোয়ার ভাটা খেলে না, কোথায় বা কিসে জোয়ার ভাটা খেলে না, দামোদরে, দামোদরটা বস্তু, জোয়ার ভাটা, তারপর কি, কি খেলে না, খেলাটা কি হচ্ছে, খেলাটা হলো কাজ, ঠিক আছে, খেলে না, তাহলে এইটা হচ্ছে কাজ, তাহলে খেলে না তলায় দাগ দিয়ে লিখবে কাজ। এরপরে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। এই বর্ণ বিশ্লেষণ কিন্তু ক্লাস 3-তে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, বর্ণগুলোকে ভেঙে ভেঙে লিখতে হবে। প্রথমটা কি আছে, নৌকো, নৌকো, নয় ওকার, হয় ওকার। তাহলে প্রথমেই এখানে বলে নিই, আমরা দুটো বর্ণ কি কি এখানে পেয়েছি, ন, দন্তের ন আর ক। এবার প্রথমে দন্তের ন লিখে নিলাম। এবার প্রথম উচ্চারণটা কি, নৌ, ন যোগ ও, আর নয়ের নিচে আমি লিখে দেবো হসন্ত, আমি তো নটাকে ভেঙে দিচ্ছি, তাহলে নৌ, ন যোগ ও যোগ এরপরে বর্ণটা কি পেয়েছি, ক, কো, ক যোগ ও, নৌ কো, তাই তো, নৌকো, নৌকো। সঙ্গে সঙ্গে খাতায় কিন্তু লেখো, আর বানান ভুল করবে না, বসন্ত ঠিক মতো জায়গায় দেবে। আশা করি তোমরা আমার বোর্ডটা কিন্তু দেখতে পাচ্ছ তো সবাই বোর্ড দেখতে। এর পরেরটা দেখো, সরাল। এখানে আমরা তিনটে বর্ণ পেয়েছি, দন্তের স, র আর ল, তাহলে আমরা স লিখে নিই, স রাল, স যোগ র যোগ আ, সরাল, ল, তাই তো, সরাল, সরাল। এরপর দেখো, স্টেশন। এখানে কি কি পেয়েছি, এখানে দেখো আমরা মোট 5টা পেয়েছি, হর্ষই, স যোগ ট, কিন্তু ছয়টাই আছে, তাহলে 3টে হয়ে গেল, তাহলে স দন্তের ট, তাহলে মোট 5টা আমরা বর্ণ পেয়েছি। কারণ প্রথমে লিখে ফেলি হর্ষই, তারপর স যোগ ট, ই আছে একটা, তাই তো, ই, আমরা প্রথমে ছয়টা থাকলাম, স যোগ ট, তার মাথায় কি আছে, একটা রস্যিকার আছে, তাহলে ইষ্টি, রস্যই হয়ে গেল, তারপর শন, তাহলে স যোগ ন, বসন্ত দিয়ে স্টেশন। এরপর দেখো, প্রজাপতি। প্রজাপতিতে আমরা মোট দেখো 4টে বর্ণ পেয়েছি, প যোগ বর্গের জ যোগ প যোগ ত, প বর্গের জ, প আর ত, এই 4টে বর্ণ পেলাম। এবার প্রথম আমরা থাকবো কোনটা, পয় রফালা। পয় রফালা, এটা নিশ্চয়ই তোমরা ক্লাস 2-তে শিখেছো, রফালা থাকলে কি হয়, পরে রটা হয়,
যোগ র, কয়টা ফলা হয়ে গেল? তাহলে আমি ভেঙে দিলাম। এরপর যা, বর্গের জয় আকার, তাহলে জ যোগ আ, তো যা। এরপর কি? ও তি, প যোগ ত যোগ ই, প্রজাপতি। লাস্ট কি আছে? চৈত্র, চ ওই তয় র ফলা, চৈত্র। তাহলে চৈ, চ কে কিভাবে লিখব? চ যোগ ওই, চৈ। এটা হয়ে গেল। এইবার তয়রফলা, এটাও তোমরা ক্লাস 2 তে শিখে এসছো। তয়রফলা কিভাবে হবে? ত যোগ র, চৈত্র। চৈত্র। এই হলো আমাদের বর্ণ বিশ্লেষণ। তোমরা সবাই চটপট এগুলো লিখে ফেলো। এরপর একটা 10 নাম্বারটা দেখো, এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। আশা করি তোমরা এগুলো লিখে ফেলেছো। যদি কারোর মিস হয়ে যায়, তোমরা ভিডিওটা আবার রিপ্লে করে তোমরা এগুলো লিখে নেবে। এরপর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা দেখো, প্রথমটা তোমরা চেষ্টা করবে। প্রথমটা হলো কাদা খোঁচা, তারপর কি? তারপর হচ্ছে সাদা কালো, তারপরেরটা হচ্ছে মহিষ বাথান, তারপর ওঠানামা, লাস্টেরটা হচ্ছে কেরামত। এরপর দেখো, এরপর হচ্ছে বাক্য বাড়াও। বাক্যটাকে তোমাকে বাড়াতে হবে। প্রশ্ন কিন্তু দিয়ে দিয়েছে তোমরা কিভাবে বাড়াবে। সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। কিসের খোঁজ নেওয়া ছিল? এটা আমরা প্রথমেই পড়েছি। ওই নদী কেমন নদী, সেই খোঁজ নেওয়া ছিল আমার খেলা। তাহলে পুরো লাইনটা তোমরা কমপ্লিট করবে কিভাবে? ওই নদী কেমন নদী ছিল, সেই খোঁজ নেওয়াই ছিল আমার খেলা। এরপর দেখো, দুজনে নদীর কথা বলি। কোন কোন নদী? সেটা বলতে দামোদর, রূপনারায়ণ। তাহলে দুজনে দামোদর ও রূপনারায়ণ নদীর কথা বলি। এরপর খঞ্জন আসবে। ব্র্যাকেটে কি দিয়ে দিয়েছে? কখন। খঞ্জন কখন আসবে? শীতের সময়। চরে না গেলে দেখা যাবে না। কি দেখা যাবে না? চখা বা বড় জাতের হাঁস চরে না গেলে দেখা যাবে না। এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে তোমরা লিখবে। তারপর দেখো, চলাচল দেখতে পাবো। কাদের চলাচল দেখতে পাবো? ওপারের পাখি আর প্রজাপতির চলাচল দেখতে পাবো। তাহলে এইভাবে লিখে ফেলবে। এরপর দেখো, বাক্যটা সাজিয়ে লেখো। বাক্যটা এলোমেলো ভাবে দিয়েছে, তোমরা একটা কমপ্লিট সেন্টেন্স করবে বাক্যটাকে সাজিয়ে। দেখো, সেই মাঝির ডিঙি খুব চিনি আমি ভালো। এর কি কোনো অর্থ হচ্ছে না? শুনতে ভালো লাগছে। তাহলে আমরা সাজিয়ে যদি লিখি কিভাবে হবে? সেই মাঝির ডিঙি আমি খুব ভালো চিনি। হয়ে গেল। পরেরটা কি হবে? দেখো, সাদা কালো নজরে আমার একটা মাছরাঙা পড়লো। কোনো মানে হচ্ছে না? তাহলে আমি কি লিখবো? আমার নজরে একটা সাদা কালো মাছরাঙা পড়লো। আমার নজরে একটা সাদা কালো মাছরাঙা পড়লো। এরপর দেখো, আমরা সেখানে কঠিন নয় পক্ষে পৌঁছে যাওয়া। এটারও মানে হচ্ছে না? আমার পক্ষে সেখানে পৌঁছে যাওয়া কঠিন নয়। এভাবে পরেরটা করবে, প্রজাপতির চলাচল দেখতে পাবো। তারপরেরটা দেখো, জল নেই তবে খুব চওড়া নদীতে বটে। কোনো মানে হচ্ছে না? এটা কি হবে? খুব চওড়া বটে তবে নদীতে জল নেই। এরপরে লাস্টে দেখো, দু একটি কথায় উত্তর দাও। এই কথায় যে উত্তর দাও এইগুলো কিন্তু তোমরা চেষ্টা করবে। আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা কিন্তু যেহেতু দিয়েছি দু এক কথায় উত্তর দাও, শুধু শব্দটা লিখে দিলে হবে না, পুরো উত্তরটা কিন্তু পুরো বাক্যে লিখতে হবে। লেখকের প্রিয় 3টি নদী কি কি? এটা আমরা তো পড়েছি। তাহলে বলো কি কি নদী? দামোদর, রূপনারায়ণ আর ইছামতি। এখানে প্রিয় ঘাটের কথাও রয়েছে। ঘাটটির নাম কি? একদম প্রথমে আমরা পেয়েছি, ঘাটটির নাম হলো খাদিনার ঘাট। লেখক কার নৌকোয় উঠলেন? লেখক মনু নামের এক মাঝির নৌকোয় উঠলেন। এরপর জোয়ার ভাটা বলতে কি বোঝো? এটাও আমি তোমাদের বিস্তারিত বলে দিয়েছিলাম যে নদীর জল চাঁদের অবস্থানের জন্য যখন বেড়ে যায় তখন জোয়ার বলে, আর কমে গেলে সেটাকে বলে ভাটা। লেখক কেন দামোদরের তীরে এসেছেন? ভরা বর্ষায় নদীর অবস্থা কেমন হয় সেটা দেখার জন্য লেখক দামোদরের তীরে এসেছে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের পুরো হাতে কলমে পোর্শনটা শেষ হলো। তোমরা সব তো আমার পক্ষে দেখা সম্ভব নয়, আমি নিজে তোমাদের দিয়ে দেবো। তোমরা কোন কোনগুলো করে দেখাবে পার্টিকুলার সেইগুলোই কিন্তু আমাকে আজকে সেন্ড করবে, আমি দেখে দেবো। অপ্রয়োজনীয় বা যেটা আমি দেখাতে বলিনি
সব তো দেখা এইটুকুনি সময়ের মধ্যে সম্ভব নয়, সেগুলো কিন্তু অহেতুক পাঠাবে না। তোমরা বাড়িতে ভিডিওটা বারে বারে দেখবে, হ্যাঁ, রিপ্লে করে করে দেখবে, দেখে পুরো অনুশীলনীটা তোমরা কিন্তু খাতায় কমপ্লিট করবে। আর আজকে আমি নিচে স্ক্রিনে যেইটুকুনি দেবো সেইগুলোই আমাকে দেখাবে। ঠিক আছে, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের দিন পরের ভিডিওতে দেখা হবে। ওকে চিলড্রেন, বাই বাই।